বাঙালি কেন ব্যবসা বিমুখ? সামনে মাত্র আর কয়েকটি দিন বাংলা নববর্ষের সূচনা। 1431কে বিদায় দিয়ে আমরা 1432কে বরণ করে নেব। বাঙালির ঘরে ঘরে বেজে উঠবে সেই গান, এসো হে বৈশাখ এসো হে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানে যেমন বাঙালি আবেগপ্রবণ হয়ে ওঠে, তেমনি একইভাবে এই দিনটিকে বাঙালি এক উন্নত নয়া ভবিষ্যতের স্বপ্ন হিসেবে দেখে। এই দিনে বাঙালি ব্যবসায়ীদের কাছে অত্যন্ত শুভ দিন। তাই দিন সকাল থেকে মন্দিরে মন্দিরে দেখা যায় হাতে ফুলমালার ডালা নিয়ে বিভিন্ন দেবদেবীকে পুজো দেবার কর্মব্যস্ততা। তারপর দোকানের অতিথি আপ্যায়ন থেকে বছরের শেষে খরিদ্দারদের সাথে পাওনা গণ্ডার হিসেব নিকাশ করা। কিন্তু এখন বহু জায়গাতেই আর সেই বর্ষবরণের জৌলস দেখা যায় না। বৃহৎ আকারের শপিং মল আর অনলাইনের কেনাকাটায় মারাত্মকভাবে ভেঙে পড়েছে দোকান ব্যবসা। হাতে গোনা কাস্টমার, দিনের শেষে বউনি পর্যন্ত হয় না, যেখানে বেশিরভাগ বিকিকিনিতেই অবাঙালি হিন্দিভাষীদের দাপট। ফলে লোকসানের কড়ি গুনতে গুনতে আজ বহু বাঙালি ব্যবসা ছেড়ে নিশ্চিন্ত জীবনের সন্ধানে চাকরি খোঁজ করছেন। যেখানে বাঙালি কামচোর, বাঙালি ঝুঁকি নিতে ভয় পায়, এইসব শব্দবন্ধনীতে বাঙালিকে প্রতি মুহূর্তে হেয় করার চেষ্টা হয়। কিন্তু সেটাই যে একমাত্র কারণে এমনটা নয়। আসলে সম্মান, সততা, সংযম আজকের দিনে বহু জায়গায় বাঙালির উন্নতির মূল অন্তরায়। পরিসংখ্যান বলছে এই দেশে যে কজন শীর্ষ ব্যবসায়ী বিপুল পরিমাণ ব্যাংকের টাকা ঘাপলা করে বিদেশে পালিয়েছে, যাদের পিছনে হাজার হাজার কোটি টাকার প্রতারণার মামলা ঝুলছে, তাদের প্রায় সবাই অবাঙালি, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের বাসিন্দা। একজনও বাঙালির নাম এই তালিকায় খুঁজে পাওয়া যাবে না, যেটাই প্রমাণ করে বাঙালি সমাজ আজও কতটা ইজ্জত নিয়ে বেঁচে থাকতে ভালোবাসে। আমরা এই বিষয়ে একটা পরিষ্কার ধারণা পেতে বেশ কিছু প্রতিষ্ঠিত বাঙালি ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করেছি, যারা নিঃসংকোচে তাদের সমস্যা উন্নতির ব্যাখ্যা দিয়েছেন, যার থেকে বুঝতে হবে বাঙালি ব্যবসা বিমুখতার কারণগুলো ঠিক কী। ভিড় বাট্টা নাই, এবার বেচে না, এই অনলাইন এগুলো সব খেয়ে ফেলছে। কেন বিক্রি হচ্ছে না কেন? বাজারেই লোকজন নেই, সব অনলাইনে ভিতরে ঢুকে গেছে, ব্যবসাই নেই। প্রত্যেকদিন দোকানে কিরকম ক্রেতারা আসছে এখন? খুব, প্রত্যেক বছরের মতন এবার চারানা বেচা না আছে, মানে কাস্টমার কমছে। কাস্টমার কমছে। আপনার হচ্ছে এই আর বেশ কিছু, এখনো প্রায় 10 থেকে 12 দিন বাকি আছে, তো আপনি কি আশা করছেন? মানে বিক্রি কিছুটা হলেও বাড়বে? আমরা তো মনে করি বেচা না ভালো হওয়া উচিত, যেহেতু 1 তারিখে মাইনা পেয়েছে। আসুন দেখি প্রতিষ্ঠিত বাঙালি ব্যবসায়ী হিলিয়াস মেডিসিনের মালিক সুমন দে ওরফে বাপ্পা এবং উল্টোডাঙ্গা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পার্থ দাস কি বললেন আমাদের। আর কয়েকদিনের পর আমাদের বাংলায় নববর্ষ, আর সেই নববর্ষে বাঙালির ব্যবসায়িক অবস্থা কোন জায়গায়, বাঙালি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে, সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব একজন প্রতিষ্ঠিত বাঙালি ব্যবসায়ী যিনি আমার সামনে রয়েছেন, সুমন দে ওরফে বাপ্পা। তো একজন বাঙালি প্রতিষ্ঠান, সে কিভাবে ব্যবসা করছেন এবং আজকের দিনে দাঁড়িয়ে বাঙালি ঠিক কোন জায়গায় তার ব্যবসা পিছিয়ে যাচ্ছে, অবাঙালিরা এগিয়ে যাচ্ছে, সেইটা নিয়ে একটু আলোকপাত করবো। দাদা, যদি একটু আপনি এই বিষয়ে একটু আলোকপাত করেন যে আজকের দিনে বাঙালি, একজন বাঙালি যদি ব্যবসা করতে চায় তার ঠিক কি গুণগুলো থাকার দরকার, কি জিনিসগুলো থাকলে সে, আপনি তো করেছেন ব্যবসা, আজকে অনেক দূর এগিয়েছেন। বিজনেসের ফার্স্ট পয়েন্ট হলো হার্ড ওয়ার্ক, ডিসিপ্লিন আর অনেস্টি। বিজনেসের ফার্স্ট পয়েন্ট ওটা। এখন হার্ড ওয়ার্ক সম্পর্কে আমি জানি না যে আমাদের বাঙালিরা কতটা হার্ড ওয়ার্কিং। হ্যাঁ, আমাদের রাদার দেন নেবার যে স্টেটগুলো, সেখানকার লোকেরা অনেকটা বেশি হার্ড ওয়ার্কিং আমার মনে হয়। আর বাঙালিরা ইন্টেলিজেন্টলি কাজ করে। হ্যাঁ, এটার পেছনে ওই মাছ খাওয়ার ব্যাপারটা রয়েছে। বাঙালিরা মাছ খেয়ে, যেটা বংশ পরম্পরা বা আমাদের নদীর ধারে দেশ বলে, অবস্থান বলে হয়তো বাঙালিরা মাছ খায় বেশি। এইবারে যেটা ঘটনা হলো যে ওই যে হার্ড ওয়ার্ক, সকাল 9টা বা 8টা থেকে রাত্রির অবধি কাজ করা, সেই সাবজেক্টটা হয়তো তারা ঢুকতে চাইছে কিনা। আর যারা ঢুকছে সে এগিয়ে যাচ্ছে, যে হার্ডওয়ার্ক করছে সে তো নিশ্চয়ই এগোবে। এ তো মানে রেজাল্টটা আসে হার্ডওয়ার্ক আর ডিসিপ্লিন থেকে।
আমার মনে হয় বাঙালিরা কি রিস্ক নিতে ভয় পায়? রিস্ক নিতে ভয় পায় মানে মানিটারি রিস্ক। হ্যাঁ, এইবারে হ্যাঁ, ব্যবসা মানে তো প্রচন্ড রিস্ক, মানিটারি রিস্ক, টাইম টু টাইম ইনকাম ট্যাক্স, জিএসটি একদম অন টাইমে পেমেন্ট করতে হবে। তো সেই ব্যাপারগুলো হয়তো তারা ভয় পাচ্ছে যে ওগুলো করব, আর রাদার দেন ধরুন মাইনা পেয়ে গেলে সেইটুকু তো বাড়িতে নিয়ে চলে যাচ্ছে। তো ওরা হয়তো ভাবছে যে আমি ভাই ভালো আছি, কি দরকার আর কি। তো এই হলো ব্যাপার। আর হলো হ্যাঁ, যদি কাউকে এগোতে হয় তাকে টাইম ইনভেস্ট করতে হবে। মানির থেকেও টাইম ইনভেস্টমেন্ট আরো বেশি, তারপরে তো আসছে মানি। টাইমটা দিতে হবে, মানি অ্যান্ড ডিসিপ্লিন অ্যান্ড অনেস্টি, এই কটা সাবজেক্ট আমি লাইফে নিজে ফলো করেছি, ফলো করেই আমি এই জায়গায় বসে আছি। আমাদের বিজনেস এখন বিহারে আমাদের অফিস ওপেন হয়েছে, উড়িষ্যাতে অফিস ওপেন হয়েছে, সারা ইস্টার্ন ইন্ডিয়া চেনে হেলিওজের অফিস, সারা ইন্ডিয়াতেও চেনে মেডিকেল মানে ডিভিশন। একটা প্রশ্ন, সেটা হচ্ছে হুম। আপনি একজন বাঙালি ব্যবসায়ী হিসেবে ভালো বলতে পারবেন, মূলধন গুডউইল আপনি কোনটাকে বেশি গুরুত্ব দেন? কোনটা? গুডউইল? মূলধন গুডউইল হ্যাঁ, ক্যাপিটাল গুডউইল কোনটাকে বেশি? না, গুডউইল না থাকলে তো একবার গুডউইল গেলে তো আর জীবনে ফেরত পাওয়া যাবে না। ওটা তো মানে বংশ পরম্পরায় বা একটা মানুষকে সারা জীবন রেখে দিতে হবে না। আর মূলধন দেখুন অনেকে থাকা সত্ত্বেও সে ব্যাংকে রেখে দেয়, ইউনিট ট্রাস্টে রাখছে, বিজনেসে নামে না। সে ভাবছে ওইটুকু থাকুক ব্যাংকে, আমি একটা চাকরি করে খাই, মানে ওখান থেকে ইন্টারেস্ট আর এখান থেকে চাকরি থেকে যা হয় ওই দিয়ে চালাচ্ছে। তাদের মধ্যে ধরুন লাখে একজন বা মানে কিছু পার্সেন্টেজ নামে ব্যবসা করে, রিস্ক টিক্স নিয়ে বহু করে। ক্ষেত্রে দেখেছি অনেকেই বলে যে সাফিসিয়েন্ট ক্যাপিটাল নেই, মূলধন নেই, তাই ব্যবসা করতে পারছে না। এটা ভুল বলে, এটা ভুল বলে। মানে ক্যাপিটাল ক্যান বি ক্রিয়েটেড স্লোলি ফ্রম দি হার্ড ওয়ার্ক। ক্যাপিটাল নিয়েই কেউ জন্মগ্রহণ করে না। তাহলে আমাদের ধরুন রতন টাটার আগে যে জামশেদজি টাটা বা আরো যারা ব্যবসা ক্রিয়েট করেছে, স্টার্টিং করেছে, তারা তো মূলধন নিয়ে নামে, তারা সামান্য কিছু করতেন, সেখান থেকেই হয়েছে। এবং সেই খাটতে খাটতে গুডউইল আর অনেস্টি আর হার্ডওয়ার্ক দিয়েই তারা মূলধনটা ক্রিয়েট করেছে, সেটাকে তারা পরের জেনারেশনে টেনে নিয়ে গেছে, ফ্লারিশ করেছে, নেক্সট ছড়িয়েছে ভালো করে হয়তো। এই মুহূর্তে এই ব্যবসাতে আপনার কত বছর হলো? আমি আমি 88 সাল থেকে ব্যবসা করছি। হ্যাঁ, 88 সাল থেকে আমি বিজনেস করছি। তার মধ্যে হসপিটালে বিজনেস হয়তো 91 থেকে। তার আগে আমি নিজে গাড়ি ভাড়া খাটানোর ব্যবসা করতাম। তারপরে হসপিটালে ওই কাগজ কলম, এখন তো হসপিটালে সব রকম মেশিন, ডায়াগনস্টিক কিট, ওষুধও সাপ্লাই করি। শেষ প্রশ্ন, একজন প্রতিষ্ঠিত বাঙালি ব্যবসায়ী হিসেবে কি বার্তা দেবেন নেক্সট জেনারেশনের কাছে? নেক্সট জেনারেশনে বার্তা দেখুন, আমার সেরকম ক্যাপাসিটি আছে কিনা জানি না, তা সত্ত্বেও আমি বলবো যে শুরু অল্প দিয়েই করতে হবে প্রত্যেককে। শুরুতে কারোরই বেশি থাকে না, এবং স্লোলি টাইম টু টাইম, ওই যে আমি ওই কথাটা আবার রিপিট করছি, হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন আর অনেস্টি, এগুলো দিয়েই ও অল্প দিয়ে শুরু করলে আস্তে আস্তে ওটা গ্রো করেই যাবে। এবং যা আর্ন করছে সেটাকে রিইনভেস্ট, সেই টাকা খেয়ে ফেললে হবে না, সেই টাকার পার্ট নিশ্চয়ই নিজের জন্য এক্সপেন্ডিচার করবে, বাকিটা রিইনভেস্ট করতে হবে। সাথে একটা সংযত জীবনযাপন। হ্যাঁ, ওই যে ডিসিপ্লিন বললাম, একদম সংযত জীবন না হলে তো সে মানে টাকাও ড্যামেজ হবে, তার টাইম ড্যামেজ, পরের দিন সকালবেলা অফিসে আসতে তো তার গেল। আমাদের সাথে আজকে আছেন মাননীয় পার্থ দাস, উল্টোডাঙা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক। দীর্ঘদিন ধরে নিজেও ব্যবসা করেন এবং ব্যবসা সম্পর্কে বর্তমান বাঙালির অবস্থানটা ঠিক কোন জায়গায় একটু জানার চেষ্টা করব মাননীয় পার্থদার কাছ থেকে। পার্থদা, আপনি একটু যদি ব্যাখ্যা করেন যে আজকে বাঙালি ঠিক ব্যবসার জগতে কোন জায়গায়? প্রথমেই প্রত্যেককে জানাই আগাম 1432 শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। প্রত্যেকের কাছে আগামী বাংলা শুভবর্ষ সুখকর হোক। তারপর হচ্ছে আমাদের পরিবার হয়ে যাচ্ছে নিউক্লিয়ার পরিবার, প্রত্যেকেরই একটি ছেলে একটি মেয়ে, এবং আমরা তাদের কেরিয়ার গড়তে ব্যস্ত। এবং যারা ব্যবসায়ী আমরা, তারা অনেক চেষ্টা করে তাদের সন্তানদের, পুত্র হোক কন্যা হোক, পড়াশোনার জন্য একটা জায়গায় তৈরি করে দিই, এবং তারা এই ব্যবসাটা ঠিক পছন্দ না করে তারা চাকরির দিকে চলে যাচ্ছে। এই কারণেই মানে বাঙালি, আমার মানে মতামত, ব্যবসা বিমুখ হয়ে যাচ্ছে। কেন? ব্যবসা করতে গেলে নিজস্ব মূলধন, ব্যবসা প্রতিষ্ঠান, সেখানে কর্মচারী রাখা, সেই কর্মচারী মেনটেন করা,
করেও দিনের শেষে মানে বিভিন্ন লাইসেন্স ট্যাক্স দিয়ে, হ্যাঁ, এতই ব্যবসা কম্পিটিশন হয়ে গেছে, ব্যবসা চালানো প্রায় দায় হয়ে গেছে। এই পরিস্থিতিতে মানে নতুন প্রজন্ম ব্যবসা আসবে কি করে? যারা পুরনো প্রজন্ম তারা নিজেদের ব্যবসা টিকিয়ে রাখতেই এবং কর্মচারীদের এর মাইনে দিতে গিয়েই তারা মানে নাজেহাল হয়ে যাচ্ছে। আর বিভিন্ন জায়গায় শপিং মল, কম্পিটিশন, অনলাইন ব্যবসা, তাতে সাধারণ ব্যবসায়ীরা জেরবার হয়ে যাচ্ছে। তারা সেই কম্পিটিশনে এঁটে উঠতে পারছে না। যার জন্যই বাঙালি কেন মানে যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন বনেদি ব্যবসায়ী, তারাও আস্তে আস্তে ব্যবসা বিমুখ হয়ে যাচ্ছেন। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা অতীতে দেখেছি বাঙালি ব্যবসা জগৎ একটা গৌরবময় ভূমিকা ছিল। হ্যাঁ। বীরেন ব্যানার্জি থেকে শুরু করে হ্যাঁ, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বাঙালির বড় বড় প্রতিষ্ঠান বাঙালিদের ছিল, কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যে বাঙালিদের জায়গাগুলো অবাঙালিরা দখল করেছে, বিশেষ করে কলকাতা শহর হ্যাঁ, তো প্রায় ছেয়ে গেছে অবাঙালিদের, যেখানে বাঙালিরা ক্রমেই কোণঠাসা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাঙালিদের ঠিক কি কি অবস্থার মধ্যে মানে আছে এবং তাদের ঠিক কি করণীয়, কি বার্তা দেবেন আপনি? ব্যাপার হচ্ছে আগামী দিনে যারা নতুন প্রজন্ম তারা এই এত খেটে মানে সকাল ৯টা থেকে রাত্রির ১০টা অবধি ব্যবসা চালিয়ে ওই যে মানে এত খাটাখাটনি করে যে ধরনের আয় হচ্ছে তাদের কর্মচারীদের প্রতিপালন করে মানে চালানোটা খুব টাফ হয়ে যাচ্ছে, এতটাই কম্পিটিশন। তাহলে কি আগামী দিনে বাঙালি আস্তে আস্তে বাংলা থেকে বাঙালির ব্যবসা পুরো হাতছাড়া হয়ে যাবে? বলতে গেলে প্রায় তাই। কেননা ওই নিউক্লিয়ার ফ্যামিলির জন্যই একটা ছেলে একটা মেয়ে, কেউ পড়াশোনায় তারা কেরিয়ার করতে ব্যস্ত, তারা ব্যবসা বিমুখ হয়ে যাচ্ছে, তারা আর ব্যবসা আসতে চাইছে না, তারা চাকরি বাকরির দিকে চলে যাচ্ছে। এই কারণেই বাঙালি ব্যবসায়ীরা আস্তে আস্তে পড়ে যাচ্ছে। শুধু কি এটাই কারণ, নাকি আর একটা কারণ হচ্ছে আমরা বিভিন্ন সময় দেখছি যে ব্যাংকের থেকে ব্যাপক হারে টাকা লোন নিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার একটা রীতি তৈরি হয়েছে, বিশেষ করে গত 14 বছরে এই কেন্দ্রীয় সরকারের আমলে আমরা যেখানে দেখেছি প্রায় 38 জন ব্যাংক ঋণ নিয়ে, প্রচুর টাকা ব্যাংকের ঋণ নিয়ে তারা বিদেশে পালিয়ে গেছে, যার মধ্যে 28 থেকে 30 জন শুধু গুজরাটের লোক। সেই জায়গায় কিন্তু একজনও বাঙালির নাম নেই। তো বাঙালি কি মানে এই জায়গাটায় পিছিয়ে পড়ছে যে মানে প্রতারণা করে ব্যবসার নামে টাকা নিয়ে টাকা লুট করে বেরিয়ে যাওয়া, যেটা বাঙালির পক্ষে সম্ভব হচ্ছে না, এবং সেই কারণেই কি বাঙালি হাত থেকে আস্তে আস্তে ব্যবসাগুলো সব বেরিয়ে যাচ্ছে, কি বলবেন? আপনি যে কথাটা বললেন সর্বৈব সত্য। কেননা বাঙালি তার নিজের মান সম্মান সম্ভ্রম নিয়ে ব্যবসা করে এসেছে এতদিন, তারা লোক ঠকাতেও যায়নি। একটু যদি আপনারা তলিয়ে দেখেন অবাঙালি ব্যবসায়ীরা কিভাবে মানুষকে ঠকাবে, কিভাবে সরকারকে ঠকাবে, এই তাদের বেশিরভাগ চিন্তাধারা। কিন্তু বাঙালিরা সসম্মানে কি করে তার মানে খদ্দেরকে পৃষ্ঠ করবে, যেমন শুভ নববর্ষ হোক, অক্ষয় তৃতীয়া হোক, তাকে সাদর আমন্ত্রণ করে খাইয়ে দাইয়ে আগামী দিনে ব্যবসা যাতে আরও ভালো হয়, এই চিন্তাধারা। কিন্তু আপনি মানে যারা ভিনদেশি ব্যবসায়ী, মানে ভিনদেশি নয়, মানে অন্য রাজ্যের বাসিন্দা ব্যবসা করছে, তারা কিন্তু এসবের মধ্যে যায়ই না। তারা দেওয়ালি করলেও কিন্তু তাদের কাস্টমারদের সেইভাবে মানে পৃষ্ঠ করে না। ওই মানে আপনার বক্তব্য হচ্ছে সততাই বাঙালিকে ব্যবসা থেকে একদম পিছিয়ে মূলধন, তারা সেই সততা নিয়ে এগিয়ে যেতে পারছে না। অবাঙালি ব্যবসায়ী যেভাবে অসৎ উপায়ে সে মানে খদ্দেরকে প্রতারণা করা হোক আর সরকারকে প্রতারণা করা হোক। কিন্তু এই যে কথাটি আপনি বললেন যে বাঙালি ব্যবসায়ীরা চিরদিনই সসম্মানে গভর্নমেন্টকে ট্যাক্স যেমন দিয়েছে এবং তার খদ্দের যাতে লাভবান হয় সেই চিন্তা করেই ব্যবসায়ী এগিয়েছে। এইভাবে এগোতে পারছে না বলেই মানে
বাঙালি ব্যবসা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, অবাঙালিরা সেখানে ঢুকে যাচ্ছে। যে কোনো ব্যবসায় আপনি দেখুন না, সে ভাবা যায় না, মানে নতুন বাজারে পাতিলেবুর ব্যবসা, সেখানেও দেখছি অবাঙালিরা ঢুকে যাচ্ছে। এইসব প্রত্যেকটা সেক্টরে বাঙালি ছাড়া কেউ ছিল না, প্রত্যেকটা জায়গায়। যেমন নতুন বাজারে দুধ ব্যবসা, সব একচেটিয়া বাঙালি এবং কিছু মুসলমান, তারা এই দুধের ব্যবসা করত। এখন দেখা যাচ্ছে নন বেঙ্গলিরাও সেই ব্যবসায় ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। এটা খুবই, মানে কি বলবো, চিন্তার বিষয়। যার জন্যই বাঙালিরা আস্তে আস্তে মানে সসম্মানে ব্যবসা করতে পারছে না বলেই বড় বড় বাঙালিদের ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি হয়ে যাচ্ছে, এবং সেই অবাঙালিরা বেশি টাকায় কিনে নিয়ে তারা ব্যবসা করছে। তারা যেমন সরকারকেও ঠকাচ্ছে এবং সাধারণ কাস্টমারদেরও ঠকাচ্ছে। ধন্যবাদ দাদা। একদম। ধন্যবাদ।